আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের লাস্ট মিনিট বায়োলজি সিরিজের লেকচার 9 দেওয়া আছে। মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট চলতেছে। আর আজকে ইনশাল্লাহ আমরা ভ্রূণ আবরণী থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত করব, ভিডিওটা কন্টিনিউ করব। তো ইন্ট্রো আর না বাড়িয়ে আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম টপিক হচ্ছে ভ্রূণ আবরণী। তো ভ্রূণ আবরণী বলতে তো বুঝতেই পারতেছি যে আমরা ভ্রূণের যে আবরণটা আছে, ঠিক আছে, বাইরের যে আবরণটা আছে ওইটাকে মিন করা হচ্ছে। তো টোটাল আমাদের 4টা ভ্রূণ আবরণী আছে। 4টা ভ্রূণ আবরণী হচ্ছে 4টা। আচ্ছা, এরপর এখন যদি আমরা বলি কোথায় কি আছে, কোথায় এটা হচ্ছে ভ্রূণ, এটাই হচ্ছে সেই ভ্রূণ। আর এটা হচ্ছে, যদি আমরা হাইলাইট করে দিই, এই যে এটা, এই অংশটুকু হচ্ছে আমরা বলতেছি অ্যালান্টয়েস। আচ্ছা, অ্যালান্টয়েস, অ্যামনিয়ন, এগুলো কি, এগুলো এখনই পড়বো ইনশাল্লাহ। তো আমরা আগে আইডেন্টিফাই করতেছি কোনটা কি। অ্যালান্টয়েস, এরপর হচ্ছে কুসুমথলি, এটাকে আমরা কুসুমথলি বলতেছি। কুসুমথলি। লাস্টের অংশটা হচ্ছে, এটা হচ্ছে করিয়ন। লাস্টেরটা হচ্ছে করিয়ন। আর অ্যামনিয়ন হচ্ছে এর ভিতরের অংশটা, অ্যামনিয়ন। কেমন? তাহলে এই 4টাই হচ্ছে মেইন ভ্রূণাবরণী। তো এখন আমরা এগুলোর কি দ্বারা তৈরি, কিভাবে গঠিত হয়, আর হচ্ছে কাজগুলো কি স্ট্রাকচার আমরা পড়বো, হচ্ছে স্ট্রাকচারটা পড়বো। আর হচ্ছে কাজটা এখান থেকে পড়তে হবে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ভ্রূণাবরণী হচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিয়ন 2 অ্যালান্টয়েস। 3 হচ্ছে কোরিয়ন। আর 4 হচ্ছে কুসুমথলি। কুসুমথলি। আচ্ছা, তো এখন কোনটা কিসের থেকে তৈরি হচ্ছে এটা পড়বো। তো প্রত্যেকটার সাথে আমাদের মেসোডার্ম ওয়ার্ডটা যুক্ত থাকবে। স্ট্রাকচার পড়তেছি আমরা আর কি। তাহলে মেসোডার্ম সবগুলোর সাথেই আমরা দিয়ে দিই মেসোডার্ম সংক্ষেপে লিখলাম মেসোডার্ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জানি আমরা হচ্ছি ত্রিস্তরী মানুষ, হচ্ছে 3 স্তর বিশিষ্ট প্রাণী, ত্রিস্তরী। ঠিক আছে, তো 3 স্তর কোনটা মেসোডার্ম, একটোডার্ম আর এন্ডোডার্ম। তো এখন আমরা হচ্ছে একটা জিনিস মনে রাখতে পারি, যার শেষে ওন আছে
এই যে যেমন অ্যামনিয়নের শেষে ওন আছে, কোরিয়নের শেষে ওন আছে, ওগুলোর সাথে একটোডার্ম ওয়ার্ডটা আসবে। একটোডার্ম, একটোডার্ম, একটোডার্ম। আচ্ছা, আর বাকি যেগুলো আছে ওগুলোর সাথে আমরা এন্ডোডার্ম ওয়ার্ডটা সংযুক্ত করে দেব। এন্ডো, এন্ডো প্লাস এন্ডো। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারটা পড়লাম। এখন পড়তে হবে হচ্ছে কাজ, কোনটা কাজ কি কি। তো অ্যামনিয়ন দেখতেছি কোরিয়ন হচ্ছে সবার শেষে থাকে। এই যে কোরিয়ন, কোরিয়ন সর্ববাহিরের স্তর। আচ্ছা, তো এটা তাহলে আমরা কলমটা চেঞ্জ করি। কলমটা চেঞ্জ করলে তো অ্যালান বা কোরিয়ন, কোরিয়নটা হচ্ছে শোষণ ও পুষ্টি সরবরাহে কাজ করবে। কোরিয়ন শোষণ প্লাস, আচ্ছা এটা কলমটা চেঞ্জ করি। শোষণ প্লাস পুষ্টি সরবরাহে কাজ করবে। আচ্ছা, যেহেতু এটা সবার বাহিরের স্তর। আচ্ছা, আর কি কি? আরেকটা কাজ হচ্ছে ওরা অমরা গঠন করবে। খ, অমরা গঠন করবে, অমরা গঠনে অংশগ্রহণ করবে। আচ্ছা, এরপর কি? কোরিয়ন আসলাম, কোরিয়নের পরে হচ্ছে অ্যামনিয়ন। তো অ্যামনিয়ন কি করবে? দেখতে পারতেছি অ্যামনিয়ন একটু ভিতরের অংশ, তো এটার মধ্যে কি লিকুইড থাকবে না, এটার মধ্যে লিকুইড থাকবে। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছি অ্যামনিয়ন ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করবে। শুষ্কতার হাত থেকে রক্ষা, তার হাত থেকে শুষ্কতার হাত থেকে রক্ষা। পরে আবার কি করবে? যেহেতু লিকুইড সে ভাষায় রাখতেছে, তাই না? ভাষায় রাখতেছে, তো ভাষায় রাখার ফলে কি হবে? ঝাঁকুনিজনিত আঘাত থেকে ভ্রূণকে রক্ষা। ঝাঁকুনি, হরটা লিখে রাখলাম, ঝাঁকুনি। আর কি কি? আর কি কি? অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করবে। আর হচ্ছে আরেকটা জিনিস আমরা বেসিক থেকে বুঝতে পারতেছি, যেহেতু লিকুইড দিয়ে ভরপুর থাকে এই অ্যামনিয়নটা, তো তরলে পূর্ণ হওয়ার কারণে বাইরের চাপটা ভ্রূণ দেহে, বাইরের চাপটা ভ্রূণ দেহে সমানভাবে ছড়ায় পড়ে। বাইরের চাপ সমানভাবে ছড়ায় পড়ে। আচ্ছা, তাহলে এটা হলো। তো কুসুম থলির ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, কুসুম থলিটা কুসুম থলি স্টেম কোষ হিসেবে কাজ করবে। স্টেম কোষ হিসেবে কাজ করে, স্টেম কোষ হিসেবে কাজ করে। তো স্টেম কোষ জিনিসটা কি? স্টেম কোষ হচ্ছে এখান থেকে বিভিন্ন রক্তকণিকা তৈরি হয়, রক্তকণিকা তৈরি হয় আর কি। তো এখান থেকে আরবিসি হয়, পরে ডাব্লিউবিসি, সবগুলো মোটামুটি স্টেম কোষ থেকে তৈরি হচ্ছে। আর লাস্ট আছে হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস কোথায়? এই যে দেখতেছি আমরা অ্যালান্টয়েস এখানে। আচ্ছা, তো অ্যালান্টয়েসের কাজ কি? অ্যালান্টয়েস হচ্ছে শোষণে কাজ করবে, শোষণে সাহায্য, শোষণ, শোষণে সাহায্য, শোষণে সাহায্য প্লাস রেচন, রেচনেও করবে, সাহায্য করবে, রেচন। আর হচ্ছে অ্যালান্টয়েস আর কোরিয়ন, এই দুইটা মিলে যদি দেখি, এই অ্যালান্টয়েস আর কোরিয়ন দুইটা মিলে অমরা গঠনে সাহায্য করবে। এই যে দেখেন অমরা আসছে না, তো এখানেও অমরা আসবে। খ, অমরা, অমরা গঠনে সাহায্য করবে। কিন্তু এখন দেখেন এই যে অমরা গঠনে সাহায্য করতেছে, কিন্তু অ্যালান্টয়েস আর কোরিয়নের মধ্যে একটা পার্থক্য দেখেন, ওরও শোষণ আছে, ও শোষণে সাহায্য করে, কিন্তু অ্যালান্টয়েস বাড়তিভাবে রেচনে সাহায্য করে, যেটা রেচনটা কোরিয়নের মধ্যে নাই, কিন্তু কোরিয়নে আবার আছে পুষ্টি। ঠিক আছে, তো
তো এটা দিয়ে মনে রাখতে পারি। এরপর সামনে যাই, ভ্রূণের পরিস্ফুটন। তো প্রথম কথা হচ্ছে পরিস্ফুটন জিনিসটা কি। পরিস্ফুটন পরিস্ফুটন মানে হচ্ছে একটা জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ যে বেবি হচ্ছে তার যেই রূপগুলো আছে ক্রমান্বয়ে যেটা হচ্ছে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা পরিস্ফুটন, বেবি কনভার্ট। আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে জাইগোট। এই যে ধরেন এটা হচ্ছে জাইগোট, এটা জাইগোট। তো জাইগোটের বিভাজনকে আমরা বলতেছি, জাইগোটের বিভাজনকে বলতেছি ক্লিভেজ। ক্লিভেজ এটা হচ্ছে জাইগোটের বিভাজন। আচ্ছা, এরপর দেখি জাইগোট ফার্স্ট ক্লিভেজ হচ্ছে এটা ফার্স্ট ক্লিভেজ, পরে এখান থেকে সেকেন্ড ক্লিভেজ হচ্ছে, মানে মাইটোসিস হচ্ছে আর কি। ক্রমান্বয়ে আপনার কোষগুলো এগুলো কি বাড়তেছে। এরপর একটা সময় 8টা কোষ হবে এখানে, 8 সেল, 8টা কোষে ভ্রূণ হইতেছে। এরপর এটা হচ্ছে মরুলা, এরপর মরুলা থেকে ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলা হয়। আর এখানে হবে হচ্ছে গ্যাস্টুলা, এটা অতিরিক্ত আসছে, গ্যাস্ট্রুলা, এগুলো উল্টো হয়ে গেছে, গ্যাস্ট্রুলা। আমরা জানি যে ব্লাস্টুলা দশাতেই একটা বেবি যে ইমপ্লান্টেশন হয় জরায়ুতে, এটা হয় হচ্ছে ব্লাস্টুলা দশায়, ব্লাস্টুলা ইমপ্লান্টেশন। তো ব্লাস্টুলা দশাতেই ইমপ্লান্টেশন হয়। আর গ্যাস্ট্রুলা দশায় কি হবে? তো গ্যাস্ট্রুলা দশায় হচ্ছে আর্কেন্টেরন নামক একটা অর্গান সৃষ্টি হয়, আর্কেন্টেরন। এখন আর্কেন্টেরন জিনিসটা কি? আর্কেন্টেরন হচ্ছে প্রাথমিক খাদ্য গহ্বর, এটাকে বলতেছি আমরা আর্কেন্টেরন। আচ্ছা, এরপর গ্যাস্ট্রুলেশনে যেই ভ্রূণীয় স্তরগুলো তৈরি হয়, গ্যাস্ট্রুলাতে ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণীয় স্তর কোনগুলা? ওই যে মেসোডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম, ওগুলো ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, আচ্ছা, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তো ভ্রূণীয় স্তর থেকে পরবর্তীতে অর্গানোজেনেসিস হয়। এরপরে হয় হচ্ছে অর্গানোজেনেসিস। আর এই যে জাইগোট থেকে যে কি বলতেছি আমরা, ভ্রূণ সৃষ্টি, বেবি না, জাইগোট থেকে যদি আমরা বলি, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি, এটাকে আমরা বলতেছি এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস তো এটা ছিল, এই পুরো প্রক্রিয়াটাই ছিল ভ্রূণের পরিস্ফুটন। এরপর আমরা সামনে যাই। তো ভ্রূণীয় স্তরের পরিণতি জিনিসটার ক্ষেত্রে অনেক বড় পড়া, যদি সব পড়তে পারি তাহলে ভালো, আর যদি নাও পড়তে পারি তাহলে এই যে এই কয়েকটা, এই ছকটা ভালো করে পড়বো। 3 স্টার ভ্রূণীয় স্তরের পরিণতি। তো ভ্রূণীয় স্তর কয়টা? 3টা, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আচ্ছা, এখন একটোডার্ম হচ্ছে সর্ববাহিরে স্তর, সর্ববহিস্থ। তো সর্ববহিস্থের মধ্যে কি কি পড়তে পারে? এই যে এপিডার্মাল অংশ, অর্থাৎ লোমকূপের বা এই জাতীয় অংশগুলো। পরে হচ্ছে ত্বকীয় গ্রন্থি, চুল, পালক, নখ, খুর, শিং,
আইস ইত্যাদি। এটা ছিল বাইরের অংশটুকু। আর পরবর্তীতে চোখ, অন্তকর্ণ, এগুলো বায়ুর আবরণ, এগুলো বুঝতে পারি। তো দাঁতের এনামেল, এখন দেখেন দাঁতের এনামেল কোনটা? ধরেন একটা যদি দাঁত হয়, এটা যদি দাঁত হয়, তাহলে এই অংশটুকু হাইলাইট করে যদি আমরা বুঝি, এই অংশটুকু হচ্ছে এনামেল। এটাকে আমরা বলতেছি এনামেল, দাঁতের এনামেল। আর ভিতরের অংশটুকু, এই বাউন্ডারি ছাড়া বাকি যতটুকু আছে, এটাকে বলতেছি আমরা ডেন্টিন, দাঁতের ডেন্টিন। আরো সহজে বললে দাঁতের এনামেলটা হচ্ছে একদম শক্ত অংশটা দাঁতের, আর ভিতরের অংশটুকু হচ্ছে দাঁতের ডেন্টিন। এখন দেখেন দাঁতের এনামেল দেখা যাইতেছে যে একটোডার্ম থেকে তৈরি হচ্ছে, কিন্তু দাঁতের যেই ডেন্টিনটা আছে, ডেন্টিনটা হচ্ছে মেসোডার্ম থেকে। এই যে দাঁতের ডেন্টিন মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে স্নায়ুতন্ত্র। এটা ভালো করে পড়বো, কারণ 8 নম্বর চ্যাপ্টারে শুরুতেই লেখা আছে যে একটোডার্ম থেকে কি স্নায়ুতন্ত্র সৃষ্টি হয়। আচ্ছা, আর মেসোডার্মের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি তন্ত্র, যত তন্ত্র আছে সব হচ্ছে মেসোডার্ম। তবে দুইটা তন্ত্র ব্যতিক্রম। কোন দুইটা? এক হচ্ছে এই যে স্নায়ুতন্ত্র, মাত্র পড়লাম যেটা স্নায়ুতন্ত্র একটোডার্ম থেকে, আরেকটা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র এটা হচ্ছে এন্ডোডার্ম। আর কি কি? আর হচ্ছে পেশি, মাসেলগুলো, এম ফর মেসোডার্ম, এম ফর মাসেল, মেদ টিস্যু, পরে হচ্ছে ডার্মিস, রেচনজনতন্ত্রের অধিকাংশ, এগুলো বুঝতে পারবো। আর এখন দেখেন পৌষ্টিকতন্ত্রের বহিস্তর, এটা হচ্ছে মেসোডার্ম, আর অন্তঃস্তর হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম কোনগুলো? এন্ডোডার্ম হচ্ছে সব ভিতরের অংশ, অন্তঃস্থ ভিতরে। এখন ভিতরের অর্গান যেগুলো আছে, যেমন ধরি থাইরয়েড, থাইমাস গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, এগুলো। আর দেখেন মধ্যকর্ণের আবরণ, এটা এন্ডোডার্ম। আর যদি আমরা বলি অন্তকর্ণ কোনটা, এই যে অন্তকর্ণ হচ্ছে একটোডার্ম। আর কি কি? রেচন যন্ত্র কিছু অংশ, এটা দরকার নেই। এরপরে যাই ভ্রূণ ও ফিটাসের বিকাশ। প্রথমে আমরা বুঝি ফিটাস কি। ফিটাস হচ্ছে যখন একটা ভ্রূণ 8 সপ্তাহ বয়সে পরিণত হয়, 8 সপ্তাহ, 8 উইকস, এই ভ্রূণ। তো 8 সপ্তাহ বয়সে যে ভ্রূণটা আছে ওইটাকে বলতেছি আমরা ফিটাস। এখন ফিটাস কততম সপ্তাহে কিসে পরিণত হচ্ছে, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা। প্রথম জিনিসটা হচ্ছে প্রথম সপ্তাহের ক্ষেত্রে এই যে প্লান্টেশন হবে 6 থেকে 9 দিন পরে, এটা আমরা সবাই বুঝি। আর দ্বিতীয় সপ্তাহটা ভালো করে পড়বো, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, যে ইগুলো আছে মানে ভ্রূণীয় স্তর, এগুলো সৃষ্টি হবে। আর আরেকটা জিনিস পড়তে হবে যে এই পর্যায়ের পর মানব ভ্রূণ নিয়ে গবেষণা নিষিদ্ধ। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় সপ্তাহে মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হবে, আর এটাই হচ্ছে সর্বপ্রথম লক্ষণ যে কনসিভ করেছে। এরপর কি কি? মেরুদণ্ড, মস্তিষ্ক, সুষুম্না স্নায়ুর উৎপত্তি। চতুর্থ ফোর্থ উইকে হৃৎপিণ্ড তৈরি হবে, রক্ত অন্ত্রের উৎপত্তি শুরু, আম্বিলিক্যাল কর্ড বৃদ্ধিরত। আর পঞ্চম সপ্তাহের ক্ষেত্রে পাঁচের শুরুতে কি প আছে, পদকুটির ক্ষেত্রেও কি প আছে, এটাতে মনে রাখতে পারি। 6, 7, 12 এরপরের গুলো যদি চাইলে করতে পারি, না করলে সমস্যা নেই। চোখ কান গঠনের পরে হচ্ছে মুখমণ্ডল সৃষ্টি হয় হচ্ছে 7 নাম্বার, পরে হচ্ছে হাড়, হাত পায়ের আঙ্গুল সমূহ ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে 20তম সপ্তাহে ভ্রূণ অক্ষিপক্ষ হয়, চোখের পাতার লোম ইত্যাদি তৈরি হয়, চোখের পাতা খুলতে পারে 24তম সপ্তাহে, ও অপ্রাপ্তকালের জন্ম হলে বেঁচে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে 26তম সপ্তাহে। এটা মনে রাখবো। পরে হচ্ছে বলিষ্ঠভাবে নড়াচড়ায় সক্ষম 28তম সপ্তাহে, মাথার নিচ থেকে হয়, জন্মের জন্য প্রস্তুত হয় 38তম সপ্তাহে। সাধারণত 9 মাসের শিশু জন্মগ্রহণ করে।
আচ্ছা, এরপরে যাই। এরপর হচ্ছে গর্ভনিরোধ। তো গর্ভনিরোধ কি? গর্ভনিরোধটা হচ্ছে যে গর্ভধারণে বাধা দেওয়া। গর্ভধারণে বাধা দেওয়া মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু যেন মিলিত না হতে পারে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে বাধা দেওয়া। মিলনে বাধা দেওয়া। আচ্ছা, এটা মেইনলি হচ্ছে দুইটা পদ্ধতি হতে পারে। তো এক হচ্ছে অস্থায়ী একটা, আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে স্থায়ী পদ্ধতি। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দেখব। অস্থায়ী পদ্ধতি কোনটা, যেগুলো নাকি স্থায়ী না, সোজা কথায় বললে। তো এটার মেইনলি প্রকারগুলো পড়তে হয়। প্রকারগুলো, তো ফার্স্ট প্রকার হচ্ছে শারীরিক পদ্ধতি। শারীরিক পদ্ধতি কোনগুলো? যেটা 1 নম্বর হচ্ছে নিরাপদ সময় নির্বাচন, অর্থাৎ কথা মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম বা শেষ সপ্তাহের দিনগুলোতে দেখা যাইতেছে কি ফ্যালোপিয়ান নালীতে কোনো ধরনের কোনো ডিম্বাণু থাকে না। ডিম্বাণু না থাকলে তখন কি? ডিম্বাণু না থাকলে যে মানে গর্ভনিরোধের মেন কথা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু যেন একত্রিত না হতে পারে। এখন যদি দেখা যাইতেছে ফ্যালোপিয়ান নালীতে ডিম্বাণুই নাই, তাহলে তো আর কনসেপ্ট করবে না। আর 2 নাম্বারটা হচ্ছে এটা লিখে দেওয়া আছে, আমরা বুঝবো। আর 2 নাম্বারটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তো রাসায়নিক পদ্ধতি ব্যাপার মানে এটাও খুব একটা জরুরি না। জেলি, ক্রিম, ওষুধ ইত্যাদি মানে মানে গ্রহণ করা। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতির এগুলো হচ্ছে মানে ইকুইপমেন্টস। তো একবার রিডিং দিলে আমরা বুঝবো। তো শারীরবৃত্তীয় পদ্ধতি 4 নাম্বার, এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ। জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করা। আরেকটা হচ্ছে ইনজেকশন। এগুলো খুব একটা গুরুত্ব মানে আহামরি কিছু না, আমরা ইনশাল্লাহ বুঝতেছি। আর লাস্ট হচ্ছে গর্ভপাত তো বুঝতেই পারতেছি যে 2 থেকে 3 মাস বয়সী বা এর নিচে যদি হয় কি ভ্রূণকে বিচ্যুত করে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এরপরে যাই স্থায়ী পদ্ধতিটা হচ্ছে এটার মাধ্যমে ডাইরেক্ট মানে বন্ধ্যাকরণ করা হয়। করা হয়। এখন এটা হচ্ছে এই প্রকারটাকে বলতেছি আমরা ভ্যাসেক্টমি। আর পরেরটা হচ্ছে টিউবেক্টমি বা লাইগেশন। আচ্ছা, ভ্যাসেক্টমি হয় হচ্ছে পুরুষের ক্ষেত্রে হয়, আর টিউবেক্টমি বা লাইগেশন এটা করা হয় হচ্ছে নারীর ক্ষেত্রে। আচ্ছা, প্রসেসটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এই যে শুক্রনালী যেই মানে ধরেন কথা এই মানে শুক্রাশয়ের থেকে শুক্রাণু উৎপন্ন হওয়ার পরে এই শুক্রনালী দিয়েই তো সেটা মানে পেনিস পর্যন্ত যাবে। তো এখন যদি এরকম হয় যে শুক্রনালী যদি কেটে ফেলা হয়, তখন দেখা যাবে কি মানে আর শুক্রাণুটা আর
মানে সঠিক জায়গায় যাইতেছে না। তো দেখা যাবে যে এর ফলে কি কোনো ধরনের কনসিভ করার যে ওয়ে এটাও তৈরি হচ্ছে না। তো আর টিউবেক্টমি বা লাইগেশনের ক্ষেত্রে হচ্ছে যে ডিম্বনালীটা আছে, এই যে ডিম্বনালী, এই ডিম্বনালীটা কেটে ফেলা হয়। তো যার কারণে ডিম্বাণু কি আর মানে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারে না। আচ্ছা, এরপরে হচ্ছে আইভিএফ। আইভিএফ জিনিসটা হচ্ছে মানে কোনো কারণে যদি শুক্রাণু আর ডিম্বাণুর মিলন না হয় থাকে, তখন কৃত্রিমভাবে 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 শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, শুক্রাণু প্লাস ডিম্বাণু। তো কৃত্রিমভাবে শুক্রাণু আর ডিম্বাণু মিলনের মধ্যে কি করতে হবে, যে এটার ক্ষেত্রে আসে হচ্ছে ধাপগুলো কি কি ধাপ। তো ধাপগুলো মানে একের পর এক কী করব, প্রথমে হচ্ছে স্বাভাবিকভাবে রজচক্র দমন করব, এরপর ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করব। মানে প্রথমে হচ্ছে আমরা কি ওদিক থেকে শুক্রাণু নিব, এরপর আবার আর এদিক থেকে ডিম্বাণু সংগ্রহ করব। ডিম্বাণু সংগ্রহ এরপর একটা কাচের বয়ামের মধ্যে বা কিছুর মধ্যে একটা পাত্রের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে কি নিষেক ঘটাবো, নিষেক ঘটাইতেছি আমরা, নিষেক। তো বাইরে কিন্তু এই এতটুকুই নিষেক করব, নিষেক পর্যন্ত। আর এরপরে নিষিক্ত হওয়ার পর যে জাইগোটটা উৎপন্ন হইতেছে, জাইগোটটাকে আমরা এই জরায়ুতে সংস্থাপন করব। আর এরপরে কাজটা হচ্ছে ন্যাচারালি যেরকমটা হয় সেরকমই। তো আইভিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আচ্ছা, ইনভিট্রো মানে হচ্ছে কাচের ভিতরে নিষিক্ত হচ্ছে যেটা। তো তো আমাদের মধ্যে একটা ভুল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আইভিএফ মানে বাচ্চা যে হয়, তো ওইটা মনে হয় ফুল প্রসেসটা মনে হয় মানে একদম কৃত্রিমভাবে হয়। তো আসলে ব্যাপারটা এরকম না, বরং মানে কৃত্রিমভাবে হয় বলতে বাইরে হয়, মানে জরায়ুর বাইরে। তো কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমরা এইমাত্র যেটা দেখলাম যে নিষেক পর্যন্তই এটা কি বাইরে হয়, বা কাচের বয়ামে বা এই জাতীয় কিছুর মধ্যে হয়। আর বাকি ফুল প্রসিডিওরটা কিন্তু হয় হচ্ছে এই জরায়ুতে নর্মালি যেভাবে হয় আর কি। তো এটা ধাপগুলো আমরা ইনশাল্লাহ একের পর এক লিখে ফেলবো। তো আর কি কি পরে হচ্ছে পুরুষের প্রজননিক সমস্যার কারণ, অর্থাৎ কি কি কারণ, কি কি ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো 1 নম্বর যদি আমরা বলি, এটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু অনুপস্থিতি। অ্যাজোস্পার্মিয়া, তো আমরা জানি এই মানে হচ্ছে নাই বা কোনো একটা জিনিসের বিপরীত শব্দ। আর স্পার্ম মানে হচ্ছে তো স্পার্ম, অর্থাৎ এরকম অবস্থা যখন নাকি শুক্রাণু নাই, বা শুক্রাণু এত অল্প যেটা নাকি একদম নায়ের কোঠায়। অর্থাৎ কথা যদি একটা নির্দিষ্ট অংশের মধ্যে প্রায় ধরেন কথা 20 লাখ থাকার কথা ছিল, সে জায়গায় আছে হয়তো 5-10টা। তো এটা কি নায়ের পর্যায়ে, একদম নায়ের কাছাকাছি, এজন্য আমরা বলতেছি অ্যাজোস্পার্মিয়া। তো আর 2 নাম্বারটা হচ্ছে যদি শুক্রাণু অল্প থাকে। 3 নাম্বার হচ্ছে শুক্রাণু অস্বাভাবিকতা বলতে বুঝাইতেছি আমরা যে কোনো একটা মানে দেখা যাইতেছে, আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম যে শুক্রাণুর এটা মাথা, ঠিক আছে, এখানে নিউক্লিয়াস থাকে, এটা লেজ থাকে। তো এখন যদি এরকম হয় যে মাথা আছে কিন্তু লেজ নেই, অথবা লেজ আছে কিন্তু মাথা নেই, তো এরকম অবস্থাকে বলতেছি আমরা কি শুক্রাণুর অস্বাভাবিকতা। অটো ইমিউনিটি অটো ইমিউনিটি বলতে বুঝাইতেছে কি নিজেই কি মানে নিজের যে মানে অবস্থার উপর নিজের শুক্রাণু বা এগুলোর বিরুদ্ধে কি মানে ওই আক্রমণাত্মক হয়ে পড়তেছে। পরে হচ্ছে পুরুষত্বহীনতা, পরে এরপর হচ্ছে যৌনবাহিত রোগ, এটা তো বুঝতেই পারতেছি। ভেরিকোসেলিস একটা ওয়ার্ড আসছে 9 নম্বরে, ভেরিকোসেলিস।
ভেরিকোসেলিস। এটা হচ্ছে অন্ডথলির প্রাচীরে এক ধরনের শিরা থাকে, এটাকে আমরা বলতেছি প্যাম্পেনিফর্ম প্লেক্সাস শিরা। প্লেক্সাস শিরা যেটা আছে, তো ওইটা দেখা যাইতেছে কি ফুলে যাওয়ার কারণে সমস্যা হয়, যেটা রক্তের প্রবাহ রোধ করে। তো ওই অবস্থাটাকে বলতেছি আমরা ভেরিকোসিল, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আচ্ছা, আর নাড়িতে প্রজননিক সমস্যার কারণ হচ্ছে, ধরেন কথা ডিম্বপাতে ব্যর্থতা হতে পারে, ডিম্বপাতে ব্যর্থতা, এটা বিভিন্ন কারণ হতে পারে, হরমোনাল কারণে হতে পারে। আর 2 নাম্বার হচ্ছে ডিম্বনালীর ক্ষত, তো জরায়ুর ক্ষত আছে। 3 নাম্বার সার্ভিক্স বা জরায়ুর গ্রীবার ক্ষত, শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি। 5 নাম্বার যেটা, এটা আমরা একটু দেখি। শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, এটা মানে কি বুঝাইতেছে? শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি মানে হচ্ছে ও যখন মানে ও নিজেই দেখা যাবে যে শুক্রাণুর সংস্পর্শে আসলে ওইটার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তখন দেখা যাবে যে কি কনসিভ বা নিষিক্ত হওয়ার কোনো সম্ভাবনা তখন আর থাকবে না। এরপর হচ্ছে 6 নাম্বার দেখতেছে উচ্চমাত্রা প্রোল্যাক্টিন হরমোন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এলএইচ, যেটা এলএইচ এটা খুব হাই পাওয়ার। তো এটা আরেকটা বিষয় হচ্ছে লুটিওট্রফিক হরমোন বা যেটা আমরা বলতেছি, তো এটা বা প্রোলেক্টিন হরমোন, এটা হচ্ছে এক ধরনের ডিপ্রেসিং হরমোন। অর্থাৎ এটার মাধ্যমে যেরকমভাবে বৃষ্টিতে দুধ আসে, ঠিক তেমনইভাবে এটা আলাদাভাবে একটা ডিপ্রেসিং হরমোন। অর্থাৎ যখন নাকি এটা হবে তখন দেখা যাইতেছে ওই মা সে মানে বেশি ডিপ্রেশনে থাকবে, ঠিক আছে। তো অনেক সময় এরকমও হতে পারে যে মানে কোনো সমস্যা নাই, ধরেন কথা বাচ্চা খুব কান্না করতেছে বা এই জাতীয় কিছু, কিন্তু সে মনে করতেছে যে তার কারণে মনে হয় সে মনে হয় কোনো ভালো মা না বা ইত্যাদি ইত্যাদি। তখন এক পর্যায়ে এরকমও হতে পারে যে লুটিওট্রফিক হরমোন যে ডিপ্রেসিং যে স্টেজটা খুব এক্সট্রিম লেভেলে চলে যায়। তখন দেখা যায় হচ্ছে এমনও ঘটনা হতে পারে যে বাচ্চাই মেরে ফেলছে ওই মা, পরে নিজেও মরে যায়, সুইসাইড করে। তো এগুলো হচ্ছে এক্সেপশন রুলস, অবস্থা। আর পরবর্তী হচ্ছে আর কি ভ্রূণের বৃদ্ধির সময় সমস্যা। অর্থাৎ যদি এরকম হয় যে ভ্রূণের মধ্যে কি সমস্যা হতে পারে, তো প্রথম কথা হচ্ছে এটা 2 ধরনের হতে পারে। এক হচ্ছে জিনগত ও ক্রোমোজোমগত সমস্যা। অর্থাৎ এটা মায়ের মধ্যে ছিল, এখন বেবির মধ্যেও চলে আসছে। আচ্ছা, তো 1 নাম্বার হচ্ছে অটোজোমাল ব্যাধি, অটোজোমাল ডিজিজ, তো অটোজোমাল ডিজিজের মধ্যে ধরেন কথা একটা প্রকার হইতে পারে যেটা নাকি প্রচ্ছন্ন জিনের কারণে হয়। প্রচ্ছন্ন জিনের কারণে কোনটা হইতে পারে? প্রচ্ছন্ন জিনের কারণে হইতে পারে হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া। তো এই রোগের ক্ষেত্রে কি অবস্থা হয়, তখন দেখা যাবে যে ফিনাইল কিটোনিউরিয়ার মধ্যে যে ফিনাইল অ্যালানিন, এটা হচ্ছে আমরা কোষ শ্বসনের মধ্যে ইনশাল্লাহ পাবো। এটা তো ওই যে ফিনাইল বা অ্যালানিন দুইটা একসাথে, তো এই যে অ্যামাইনো অ্যাসিডটা আছে ফিনাইল অ্যালানিন, ওই অ্যামাইনো অ্যাসিডটা গ্রহণ করতে পারতেছে না, ঠিক আছে। তো এটা যার কারণে দেখা যাবে যে কি একটা মানসিকভাবে ভারসাম্যহীন একটা বেবির জন্ম হবে। তো আরেকটা হচ্ছে প্রকট জিনের মাধ্যমে কোনটা হতে পারে, এটা হচ্ছে হ্যান্টিংস ব্যাধি, হ্যান্টিংস
ব্যাধি, হ্যান্টিংস ব্যাধি। তো এটা হয় কি মানসিক এবং স্নায়বিক বৈকল্য ত্বরান্বিত হয়। তো বৈকল্য বলতে মানুষ মানে এক ধরনের ভারসাম্যহীন আর কি। তো যাই হোক, আর পরে হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক যে এগুলো আছে, তো এগুলোর মধ্যে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা আছে, ঠিক আছে। সেক্স লিঙ্ক, এটার মধ্যে হিমোফিলিয়া আছে, হিমোফিলিয়া। পরে হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া। পরে হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোম জিনিসটা কি? ফ্রাজাইল এক্স সিনড্রোম হচ্ছে এক ধরনের মানে অটিস্টিক টাইপের একটা অবস্থা, মানে মানসিক ভারসাম্যহীন অবস্থা, সিনড্রোম। আর কি কি জিনিসটা? এরপর হচ্ছে ধরেন কথা কথা লাল সবুজ বর্ণান্ধতা। তো কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড সংক্ষেপে। তো আরেকটা হচ্ছে ট্রাইজোমি, ট্রাইজোমি 3 হচ্ছে ট্রাইজোমি। ট্রাইজোমি জিনিসটা হচ্ছে ধরেন কথা কথা আমরা জানি যে আমাদের জন্মের সময় কি এক মানে সবগুলো জিন ক্রোমোজোম, সবগুলো ক্রোমোজোম থাকে হচ্ছে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় থাকে। তো একটা যদি মার থেকে আসে আরেকটা আসবে বাবার থেকে, অর্থাৎ প্রত্যেকটাই 2টা করে থাকে। কিন্তু ট্রাইজোমি অবস্থাটা এরকম হয় যে 21 নাম্বার ক্রোমোজোমটা, 21 নাম্বার ক্রোমোজোম, ক্রোমোজোম ক্রোমোজোম 21, 21, এটার একটা বাড়তি কপি থাকে, অর্থাৎ এটা 3টা কপি থাকে। সো এটাও হচ্ছে এক ধরনের রোগ, যেটা নাকি মানে মানসিক ভারসাম্যহীন একটা রোগ। তো এরপরে যাই হচ্ছে 2 নম্বর প্রকার হচ্ছে, 2 নম্বর প্রকার কিসের? অর্থাৎ ভ্রূণের বৃদ্ধির সময় যে ধরনের সমস্যা হইতে পারে। 1 নম্বর দেখলাম জিনগত সমস্যা হইতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে টেরাটোজেন জনিত সমস্যা। আচ্ছা, তো আচ্ছা, টেরাটোজেন জনিত সমস্যা জিনিসটা কি? এটা হচ্ছে ধরেন মায়ের যদি এই সমস্ত রোগ থাকে তাহলে দেখা যাবে হচ্ছে মাদার থেকে এটা বেবিতে চলে যাবে, বেবিতে যাবে। তো এগুলোর মধ্যে কি কি রোগ হতে পারে? যেমন ধরেন রুবেলা হতে পারে, রুবেলা, রুবেলা। পরে হচ্ছে জার্মান হাম, জার্মান, জার্মান হাম। পরে হচ্ছে এইচআইভি হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, হেপাটাইটিস বি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে টেরাটোজেন জনিত সমস্যা। আর এখন আসছে হচ্ছে যৌনবাহিত রোগ, যে সমস্ত রোগ কি মানে ওই মানে ইন্টারকোর্সের মাধ্যমে ছড়ায় আর কি মেইনলি। তো অন্যান্যভাবেও হতে পারে, ধরেন কথা কথা কারো এটা সমস্যা আছে। তো এখন দেখা যাইতেছে যে কোনো কারণে কোনোভাবে ব্লাড অন্যজনের মধ্যে গেল, তখনও দেখা যাবে হচ্ছে এই ধরনের রোগ ছড়াই পড়তে পারে। সো ফার্স্ট যদি বলি, রোগ 3টা আছে আমাদের বইয়ে। তো 1 নম্বর হচ্ছে সিফিলিস, সিফিলিস। তো সিফিলিস জিনিসটা মানে আমরা এখান থেকে কি কি পড়তে হবে? পড়তে হবে হচ্ছে যৌনবাহিত রোগগুলোর কারণ, মানে কোন ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বা ভাইরাস কারণে এই জিনিসটা হইতেছে, এটাও পড়তে হবে। আর কি কি হইতে পারে যে অবস্থা, মানে কি কি পর্যায়ে থাকতে পারে, স্টেজ, স্টেজ, সিমটম, সিমটমগুলো পড়ব, সিমটম। আর আর কি, আর যেগুলো নাকি দেওয়া আছে, চিকিৎসা, চিকিৎসা, এগুলো পড়ব। তো এই ইসের মাধ্যমে প্রথমে সিফিলিস আসলো। তো সিফিলিসের কারণটা কি বা কোন রোগের কোন ব্যাকটেরিয়ার কারণে এটা হয়, এটা দেওয়া আছে হচ্ছে ট্রাপোনেমা প্যালাইডাম, ট্রাপোনেমা প্যালাইডাম। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া।
রিয়া, ব্যাকটেরিয়া। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি পড়বো হচ্ছে স্টেজ। কয়টা স্টেজ থাকে? তো সিফিলিসের মধ্যে টোটাল 4টা স্টেজ থাকে, 4টা স্টেজ, 4টা স্টেজ। তো 1 নম্বর হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি স্টেজ, 2 নম্বর হচ্ছে মাধ্যমিক স্টেজ, 3 নম্বর সুপ্ত পর্যায় বা স্টেজ, পরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে বিলম্বিত। আর এখন মেন জিনিসগুলো হচ্ছে ধরেন প্রাথমিক পর্যায় জিনিসটা কি, প্রথম অবস্থায় হচ্ছে একটা জিনিস মানে ওই গোটাগুলো কি দৃঢ় হয়ে যেতেছে, গোল হইতেছে, মানে কোনো ক্ষত, মানে এক ধরনের কি ব্যথা হইতেছে না, কিন্তু মানে ক্ষত ক্ষত হয়ে যেতেছে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে প্রাথমিক পর্যায়ে। তো প্রাথমিক পর্যায়ে দেখা যাইতেছে কি ফুসকুড়ি টাইপের হয়, এই যে ফুসকুড়ি হইতেছে প্রাথমিক পর্যায়ে, এই সরি মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে ফুসকুড়ি হইতেছে। আর 3 নম্বরটা হচ্ছে সুপ্ত পর্যায়ে, অর্থাৎ কোনো ধরনের লক্ষণই দেখা যাবে না। আর বিলম্বিত পর্যায়ে হতে পারে যে মানে প্রায় 10 থেকে 30 বছর আগে মানে জীবাণুটা শরীরে আসছিল, এখন তো 30 বছর পরে হঠাৎ করে ওইটা মানে সিমটম প্রকাশ করতেছে। তো এটার ধরেন চিকিৎসা হিসাবে বেনজাথাইন, পেনিসিলিয়াম জি ইনজেকশন দিলে রোগ দূর হতে পারে, মানে এগুলো মানে খুব একটা হয় না, ফলপ্রসূ হয় না সাধারণত এই ইসের ক্ষেত্রে, যেগুলো হইতে পারে না হইতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি। তো গনোরিয়া হচ্ছে 2 নাম্বার, গনোরিয়া। তো গনোরিয়ার জীবাণুটা হচ্ছে নেই সে রিয়া গনর হইয়া। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তো আর কি কি এটার স্টেজ টেস্টেজ দেওয়া নাই, কিন্তু একটা কথা আছে, যদি ধরেন কথা কথা কারো গনোরিয়া হলো, গনোরিয়া হলে এগুলো সবগুলো তো এসটিডি, তাই না, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, এসটিডি। তো যাই হোক, ধরেন কথা কথা কারো কোনো মায়ের এটা থাকলো, তাহলে দেখা যাবে যে তার বেবির একটা রোগ ছড়ায় যাবে, এটা হচ্ছে অপথালমিয়া নিউনেটোরাম, অপথালমিয়া নিউ নেটোরাম, বাংলিশ করে ফেলো। আচ্ছা যাই হোক, বুঝলেই হয়েছে, নিউ নেটোরাম এই জিনিসটা। তো এটা হচ্ছে এক ধরনের চোখের প্রদাহ, ঠিক আছে, চোখের প্রদাহ। আর আর কি কি, তো ওষুধ হচ্ছে পেনিসিলিন, সেফিক্সিম ইত্যাদি ইত্যাদি। আর কি কি, 3 নাম্বার হচ্ছে এইডস। এইডস হচ্ছে রোগের নাম, তাই না, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর যেই এটার রোগের যে ভাইরাস, এটা হচ্ছে এইচআইভি, এইচআইভি অর্থাৎ হিউম্যান হিউম্যান ইমিউনো ইমিউনো ডেফিসিয়েন্সি সিএনসি ভাইরাস। আচ্ছা আচ্ছা, ওর ও এইডসে কি হয়, অর্থাৎ ও করে হচ্ছে যে ওর এই রোগের যে ভাইরাস, ও সরাসরি আমাদের বডি যে নর্মাল যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওইটাকেই সে ধ্বংস করে ফেলে, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে, ভেঙে ফেলে। আচ্ছা, প্রতিরক্ষা ব্যবস্থা কোনগুলা, যেমন ধরেন আমাদের বডি যে ডাব্লিউবিসির যে ইগুলো আছে, ম্যাক্রোফেজ, এরপর হচ্ছে T4, মানে T4 লিম্ফোসাইটগুলো আছে, তাই না, ওগুলো সবগুলোকে সে ধ্বংস করে। তো ধ্বংস করার ফলে কি হয় যে মানে আমাদের বডিতে যে নিয়মিত অনেক ধরনের জীবাণু আসতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের বডির যে প্রতিরক্ষা ব্যবস্থা ওগুলোর কারণে ওই রোগগুলো প্রকাশ পাচ্ছে না। তো এখন যদি ধরেন কথা কথা এই পুরো ইমিউন সিস্টেমটাই যদি নষ্ট হয়ে যায়, তখন দেখা যাবে যে নর্মাল জীবাণু যখন আক্রমণ করবে ওগুলোর কারণেও সে মানে আক্রান্ত হবে, এবং একটা পর্যায়ে এইডসের কারণে সাধারণত মানে এগুলোর কোনো হয় না, মানে চিকিৎসা হতে পারে, কিন্তু মানে একদম একটা আছে না যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এরকম সাধারণত হয় না। তো এইডসের কারণে সাধারণত মানুষ মারাই যায় শেষমেশ। তো
এরপরে হচ্ছে এতটুকু ছিল আমাদের বেসিক। তো এখন থেকে আমরা ইনশাল্লাহ সিকিউ নিয়ে পড়ব। সিকিউ, তো সিকিউর প্রথম ইটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কবির দম্পতির জন্ম প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রাকৃতিক গর্ভধারণ প্রক্রিয়াটা, গর্ভধারণ, নিষেক সবগুলো আমরা ইনশাল্লাহ দিব। ভিন্ন ভিন্ন কাজ সম্পাদনের জন্য বিয়ের বিভিন্ন স্তরের পরিণতি ভিন্ন ভিন্ন বুঝিয়ে লেখো। এই যে অর্গানোজেনেসিস অর্থাৎ গ্যাস চুলা, এই যে এটা হচ্ছে গ্যাস চুলা, কেমন গ্যাস চুলা। তো গ্যাস চুলাতে বিভিন্ন স্তরগুলো হয়, 3টা স্তর, একটোডার্ম, একটো, পরে হচ্ছে মেসো, পরে হচ্ছে এন্ডো, তাই না? এই স্তরগুলোর কোনটা কি হয় ওগুলো তো আমরা পারবো ইনশাল্লাহ। পরবর্তী হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রথম গঠনটি কিভাবে জরায়ুতে প্রতিস্থাপিত হয়। ক্লিপে প্রথম গঠনটি জরায়ুতে প্রতিস্থাপন হওয়ার পর উপনীত হয় এবং বিভিন্ন পরিস্ফুটনের ভিডিও ক্লিপে ব্লাস্টুলা গ্যাসুলা সব দশার ছবি দেখিয়ে শিক্ষক বললেন প্রথম গঠনটি জরায়ুতে প্রতিস্থাপিত হয়। আচ্ছা, প্রথম গঠনটি বলতে বুঝাইতেছে ব্লাস্টুলা। তো এটা হয় হচ্ছে ওই যে ব্লাস্টুলা দশায় জরায়ুতে ইমপ্লান্টেশন হয় তখন ইমপ্লান্টেশন কীভাবে হচ্ছে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে হচ্ছে, পরে ফেলোপিয়ান টিউবের থেকে পরে জরায়ুতে সংস্থাপিত হয়, এরপর ওইখান থেকে বেবি বড় হয়ে ওঠে। তো এগুলো আমরা ইনশাল্লাহ পারবো। তো পি অংশটি গঠন ও কাজ, এটা হচ্ছে পি অংশটির গঠন ও কাজ দেখা যাইতেছে। তো আমরা ছিলাম হচ্ছে পি অংশটির গঠন ও কাজ। পি হচ্ছে অমরা, এটা হচ্ছে অমরা। তো অমরার গঠন কি কাজ কি এগুলো আমরা ইনশাল্লাহ পারবো। আর দিতেছি আমরা ফিটাস এবং অমরার মাঝখানে যে সংযোগকারী অংশটা, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। তো এটার বিশ্লেষণ দিব। আর উদ্দীপকে উল্লেখিত আব্দুর রহমান দম্পতির ব্যবহৃত পদ্ধতির কর্মকৌশল বিশ্লেষণ করো। দম্পতি একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম নেন। এটা হচ্ছে আইভিএফ। তো আমরা ইনশাল্লাহ এটা তো পারবোই, পুরো ধাপটা বর্ণনা করব। উদ্দীপকে উল্লেখিত আরিফ সাহেবের স্ত্রীর সমস্যাটির কারণ চিহ্নিত করো। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর পরীক্ষা নিয়ে তিনি জানতে পারলেন তার প্রজনন স্বাভাবিকভাবে গর্ভধারণে অক্ষম তিনি, তবে বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণ সম্ভব সেদিন হলেও দুই ধাপগুলো মাটি থেকে সংগঠিত হয়। আচ্ছা, স্ত্রীর সমস্যাটা হচ্ছে তার মানে প্রজননগত সমস্যার কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণে অক্ষম। ওইটার বিভিন্ন কারণ হতে পারে, যে ডিম্বপাতে ব্যর্থতা হতে পারে, জরায়ুতে সমস্যা ক্ষত হতে পারে, সার্ভিক্সে ক্ষত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর স্বাস্থ্যকর্মী কর্তৃক দেখানো ছবির সমস্যাটি এড়ানোর জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত। গর্ভবতী মা ও তার দেখে অতি স্বামীকে কিছু বোঝালেন। আচ্ছা, স্বাস্থ্যকর্মী নাদিরা এক গর্ভবতী মা ও তার সাথে বেশ কয়েকজন বাচ্চা সহ একটি ছবি দেখিয়ে তো তো এটা দিয়ে বুঝাইতেছে হচ্ছে যেহেতু বেশ কয়েকজন বাচ্চা সহ একটা ছবি দেখাইতেছে, তো এর মানে বুঝাইতেছে ছবির অবস্থাটি এড়ানোর জন্য, অর্থাৎ বেশি বেশি সন্তান যেন না নেয়। এটার মানে তাহলে এটা বুঝাইতেছে হচ্ছে গর্ভ নিরোধ, অর্থাৎ কি কি হতে পারে, স্থায়ী পদ্ধতি হতে পারে, অস্থায়ী পদ্ধতি হতে পারে, ওটা আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আর উদ্দীপকটি যে রোগ নির্দেশ করে এটা হচ্ছে এইচআইভি, এইডস বোঝায়, এইডস। তো এটার লক্ষণগুলো কি কি হতে পারে ওটা আমরা রিডিং দিলে ইনশাল্লাহ পারবো। আর সচেতন থাকলে উক্ত রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব, অর্থাৎ মানে এটা থেকে বেঁচে থাকার কয়েকটা তো এগুলা থেকে বেঁচে থাকার কয়েকটা উপায় হতে পারে, যেমন ধরেন সামাজিক বিধিবিধান মেনে চলা, আবার হচ্ছে এই সমস্ত কাজ থেকে মানে বিরত থাকা, ওগুলো মানে পরবর্তীতে হচ্ছে অনিরাপদ ইন্টিমেসি থেকে দূরে থাকা, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আর এটা রোগ নির্ণয় হতে পারে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইচআইভি অ্যান্টিবডি টেস্ট, পরে আরএনএ টেস্ট,
P24 প্রোটিন টেস্ট, ওয়েস্টার্ন ব্লট টেস্ট ইত্যাদি হতে পারে। আর এটার কারণে আমরা তো পড়াশোনা করলামই যে ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে। তো আর হচ্ছে CD4 সেলের একটা স্বাভাবিক পরিমাণ আছে। CD4 সেল স্বাভাবিক একটা পরিমাণ হচ্ছে 500 থেকে 1500 সেলস পার মিটার কিউব। তো মিলিমিটার কিউব। তো দেখা যাইতেছে যখন নাকি এই রোগটা হয় তখন দেখা যাচ্ছে যে এটার পরিমাণটা কমে আসে। তো এটার মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ HIV এইডস রোগটা হয়েছে। তো ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিভাবে নিরাপদ থাকা সম্ভব এগুলো ইনশাল্লাহ বই রিডিং এর বিষয়। তো তো আমরা লাস্ট স্লাইডে চলে আসলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওইটা দেখার প্রতি আহ্বান জানিয়ে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।